সো হ্যালো ভিউয়ার্স। সো এই ভিডিওতে আমরা হচ্ছে সকল নাম্বার কোশ্চেন যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। নাম্বার কোশ্চেন। সো ইন টোটাল আমাদের এখানে এই মডিউলের মধ্যে হচ্ছে নাম্বার কোশ্চেন আছে 48টা। তো আমরা ওয়ান বাই ওয়ান দেখি এক্সপ্লেইন করব নাম্বার কোশ্চেনগুলো। সো প্রথম কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য লিগালি প্রেসক্রাইবড মিনিমাম ট্রেড ডেপথ অ্যাক্রস the main profile of all the tires on your car? এটা হচ্ছে 1.6 মিটার, সরি 1.6 মিলিমিটার এটা হচ্ছে ট্রেড ডেপথ। তো ট্রেড ডেপথ হচ্ছে চাকার টায়ার আছে না, টায়ারের মধ্যে যে মাঝখানে যে গ্যাপগুলা, এগুলার ডেপথ কতটুকু থাকবে মিনিমাম, সেটা হচ্ছে মিনিমাম হচ্ছে 1.6। তো এই যে the ট্রেড ডেপথ is 1.6। এটা হচ্ছে টায়ারের মধ্যে, let me show you 1.6। so এই যে যেখানে যে টায়ারের মধ্যে যে গ্যাপগুলো আছে কতটুকু থাকবে এখানে, not less than 1.6 mm, মিনিমাম 1.6 mm থাকতে হবে। এটা হচ্ছে আর কি ট্রেড ডেপথ। সো এগুলা মোটামুটি মুখস্থ করে ফেলতে হবে। সো তারপরে হচ্ছে নেক্সট হচ্ছে ইউ হ্যাভ পারচেজড আ 3-year-old কার ফর ইউর ওন পার্সোনাল ইউজ। দ্য আপনার মনে করেন 3 বছর পুরাতন একটা গাড়ি কিনছেন। এখন দ্য ভেহিকল রোড অর্ডিনেন্স টেস্ট সার্টিফিকেট ইজ নিউ। আপনার রোড ফিটনেস যে টেস্ট সার্টিফিকেট বলে সেটা এখন বর্তমানে নতুন আছে। সো হোয়াট ইজ দ্য time limit until the next road ordinance test must be performed? So তাহলে আপনার নেক্সট রোড অর্ডিন্যান্স টেস্টের ডেট কবে হবে, মানে কতদিন পরে হবে? বর্তমানে যেটা আপনি অলরেডি 3 বছর পুরাতন একটা কিনছেন, বর্তমানে যেটা আছে সেটা একদম ফুললি নতুন আপনার রোড টেস্ট, রোড ফিট টেস্ট। আর নেক্সট আপনার তাহলে কত মাস পরে হবে? তাহলে দ্য টাইম লিমিট ইজ 24 months। কেন 24 months? কারণ গাড়ি যখন কিনা হয় একদম নতুন যখন থাকে, ব্র্যান্ড নিউ, নতুন অবস্থায় আপনার ওই মানে রোড অর্ডিন্যান্স টেস্টের সার্টিফিকেটের মেয়াদ থাকে হচ্ছে 3 বছর, মানে 36 মাস। আর পরবর্তীতে 3 বছর পর থেকে প্রতি 2 বছর পর পর আপনাকে হচ্ছে এই টেস্টটা করাতে হবে, তার মানে প্রতি 24 মাস পর পর। এখানে আমাদের গাড়িটা যেহেতু পুরাতন, 3 বছর পুরাতন, সো অলরেডি ফার্স্ট 3 ইয়ার্স চলে গেছে। সো এখন থেকে প্রতি 2 বছর পর পর করতে হবে, দ্যাট মিন্স 24 মাস পর। সো নেক্সট, ড্রাইভিং উইদিন আ বিল্ট আপ এরিয়া ইউ ওয়ান্ট টু ওভারটেক অ্যান ইলেকট্রিক স্কুটার। মানে বিল্ট আপ এরিয়া বলতে সিটি আরবান এরিয়া আর কি, মানে সিটি এরিয়া। তো আপনি যখন একটা বিল্ট আপ এরিয়ার মধ্যে আপনি ড্রাইভ করতেছেন, ইউ ওয়ান্ট টু ওভারটেক অ্যান ইলেকট্রিক স্কুটার, আপনি একটা ইলেকট্রিক স্কুটারকে আপনি ওভারটেক করতেছেন। আপনি ইলেকট্রিক স্কুটার ছাড়া এমনি তো বাইসাইকেল যদি ওভারটেক করেন তাও সেম। হোয়াট ইজ দ্য মিনিমাম স্পেস টু দ্য সাইড দ্যাট ইউ মাস্ট মেইনটেইন। আপনি যখন প্রাইভেট কার নিয়ে যাবেন, ওই সাইকেল বা স্কুটার, ইলেকট্রিক স্কুটার থেকে কতটুকু দূরত্ব বজায় থাকতে হবে মিনিমাম স্পেস এই সিটির মধ্যে, সেটা হচ্ছে 1.5 মিটার, 1,5 মিটার। সো 1.5 মিটার। আর যদি আপনি হচ্ছে সিটির বাহিরে, আউটসাইড অফ দা বিল্ট আপ এরিয়া হয়, সেই ক্ষেত্রে 2 মিটার, সেই ক্ষেত্রে আপনাকে 2 মিটার জায়গা রাখতে হবে। এখানে যেহেতু বলছে উইদিন আ বিল্ট আপ এরিয়া, তার মানে এটা হবে 1.5 মিটার। সো নেক্সট, what is the maximum speed a vehicle may drive in a zone with this sign? So যখন এই সাইনটা থাকবে যে সাইকেল জোন আনলিগার ফ্রাই বলতে বোঝায় রেসিডেন্ট যারা আছে এই রাস্তায়, তাদের জন্য পারমিটেড, তারা গাড়ি নিয়ে আসতে পারবে। তো what is the maximum speed a vehicle may drive in a zone with this sign? এই সাইন থাকলে ওই রাস্তায় ম্যাক্সিমাম স্পিড কি হবে? ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার, 30 কিলোমিটার। আর এখানে হচ্ছে মানে এই জোনে এই রাস্তায় শুধু সাইকেল চলবে, প্লাস এই রাস্তার যারা বাসিন্দা রেসিডেন্ট তাদের জন্য ফ্রি, তারা তাদের গাড়ি নিয়ে ভিতরে ঢুকতে পারবে। যে এই জন্য লেখা আছে আনলিগার ফ্রাই, রেসিডেন্টরা ফ্রি।
সো 30 কিলোমিটার স্পিডে ম্যাক্সিমাম চালাতে পারবে আর কি। সো এই নেক্সট কোশ্চেন হচ্ছে ইউ আর লুকিং ফর আ প্লেস টু পার্ক অন দ্য রাইট এজ অফ দ্য ক্যারিয়ারওয়ে। আপনি মনে করেন একটা পার্কিং করবেন অন দ্য রাইট সাইড অফ ইউর রোড, অর্থাৎ ডান পাশে, রাস্তার ডান পাশে পার্কিং করবেন। A cycle path runs alongside to the right of the carriageway. So plus ওইটার পাশে দিয়ে আবার একটা সাইকেলের প্যাথও আছে, সাইকেল প্যাথ আছে, runs alongside to the right of the carriageway. তাহলে how many meters before a junction or an intersection are you prohibited from parking? এরকম সিচুয়েশনে যখন সাইকেল প্যাথ থাকে তখন হচ্ছে 8 মিটার। এটা একদম মুখস্থ করতে হবে যদি সাইকেল থাকে, যদি সাইকেল প্যাথ থাকে। আর সাইকেল প্যাথ যদি না থাকে তাহলে হচ্ছে 5 মিটার। সো হাউ মেনি মিটারস বিফোর আ জাংশন অর অ্যান ইন্টারসেকশন আর ইউ প্রহিবিটেড ফ্রম পার্কিং? আপনি ওই জাংশন অথবা ইন্টারসেকশনের আগে কত মিটার আগে আপনি পার্কিং করা নিষিদ্ধ, সেটা হচ্ছে 8 মিটার। আর যদি এখানে সাইকেল প্যাথ না থাকতো, এরকম কোশ্চেনও আমরা সামনে পাবো, বলবে যে কত মিটার আগে, জংশনের আগে এবং কত মিটার পরে পার্কিং নিষিদ্ধ, সেটা হচ্ছে 5 মিটার। আর যখন সাইকেল প্যাথ থাকবে তখন হচ্ছে 8 মিটার। What is the minimum distance you must leave clear when parking outside a built up area? মানে একদম সিটির বাইরে, outside a built up area before a St. Andrews cross. এটা হচ্ছে যে লেভেল ক্রসিং আর কি, ট্রেন লাইনের ক্রসিং আছে না, ওই ক্রসিং এর সিগন্যালটা একটা ক্রসের মতো থাকে, সেটাকে বলা হয় St. Andrews cross. Let me show you. So St. Andrews cross লেভেল ক্রসিং এর কই, এই যে এরকম একটা ক্রসিং থাকে, বা এই যে এই টাইপের, এই যে এরকম ধরনের একটা ক্রসিং থাকে আর কি, St. Andrews ক্রস। তাহলে এটা ছিল কি আউটসাইড এ বিল্ট আপ এরিয়া, আউটসাইড এ বিল্ট আপ এরিয়া বিফোর St. Andrews ক্রস হলে আপনার 50 মিটার জায়গা ছেড়ে দিতে হবে। হোয়াট ইজ দ্য মিনিমাম ডিসটেন্স? মিনিমাম ডিসটেন্স হচ্ছে 50 মিটার। আর যদি এটা সিটের ভিতরে হয় তাহলে হচ্ছে অনলি 5 মিটার। তো সিটের বাইরে হলে, যে আউটসাইড এ বিল্ট আপ এরিয়া হলে 50 মিটার, আর সিটের ভিতরে ইনসাইড যদি হয়, সেটাও আমরা সামনে পাবো, সেইটা যদি হয় তাহলে হচ্ছে 50 মিটার সিটির বাহিরে, আর সিটির ভিতরে হলে কত? 5 মিটার। এটা হচ্ছে 50 মিটার। এটা হচ্ছে মিনিমাম ডিসটেন্স মেইনটেইন করতে হবে আর কি পার্কিং করার আগে, এই আউটসাইড আ বিল্ট আপ এরিয়া। সো নেক্সট কোশ্চেন হচ্ছে next question, you are traveling at 100 km/h and have a reaction time of 1 second. 1 second যদি reaction time হয়, what is the reaction distance according to rule of thumb? তো এটা একটা থিওরি, মানে আই মিন ফর্মুলা আছে। ফর্মুলাটা হচ্ছে গিয়া let me open so ফর্মুলা হচ্ছে traveling at 100 kilometer, so 100 divided by 10, so divided by 10, তাহলে হচ্ছে equals to 10। আর হচ্ছে এটা হচ্ছে রিঅ্যাকশন ডিসটেন্সের জন্য হচ্ছে মাল্টিপ্লাইড বাই 3। মানে ফর্মুলাটা হচ্ছে এরকম, যে ফর্মুলাটাই লিখি, ইনটু 3, তাহলে ইকুয়ালস টু কত? 30 মিটার। তাহলে এটা হচ্ছে ফর্মুলা আর কি, যে ইউ আর ট্রাভেলিং at 100 km/h and have a reaction time of 1 second. রিঅ্যাকশন টাইম হচ্ছে 1 সেকেন্ড। মানে আপনি রিঅ্যাকশনটা হচ্ছে কি, আপনার ওইদিকে তাকাইতে, আপনি খেয়াল করতে কত সময় লাগে, খেয়াল করাটা 1 সেকেন্ড। 1 সেকেন্ডের মধ্যে আপনি খেয়াল করছেন, তাহলে এই 1 সেকেন্ড হচ্ছে আপনার রিঅ্যাকশন টাইম। হোয়াট ইজ দ্য রিঅ্যাকশন ডিসটেন্স? তাহলে এই যে 1 সেকেন্ডে তাহলে আপনার গাড়িটা, আপনি যে খেয়াল করতে 1 সেকেন্ড সময় লাগলো, সেই 1 সেকেন্ডে আপনার গাড়িটা কত দূর চলে গেছে, সেটা হচ্ছে রিঅ্যাকশন ডিসটেন্স।
এই জন্যই বলে যে গাড়ি চালানোর সময় খুবই মানে সারাক্ষণই খেয়াল রাখতে হবে। আপনি 1 সেকেন্ডের জন্য মোবাইল বা অন্য কিছুর দিকে তাকাইলেন, তখনই সাথে সাথে আপনি যদি 100 স্পিডে চালান তাহলে আপনি 30 মিটার দূরে চলে গেছেন। তার মানে কি এই 30 মিটারের মাঝখানে অনেক কিছু ঘটে যেতে পারে। এজন্য এক পলকও গাড়ি চালানোর সময় এদিক ওদিক মানে করা উচিত না, সবসময় সতর্ক থাকা উচিত, কারণ 1 সেকেন্ডে আপনি অনেক দূর চলে যাবেন। তার মানে এখানে 1 সেকেন্ডে আপনি 30 মিটার দূর ড্রাইভ করে ফেলবেন যদি আপনি এই 100 কিলোমিটার পার আওয়ারে গাড়ি চালান। তো এটাই হচ্ছে আর কি বলছে যে হোয়াট ইজ দ্য রিঅ্যাকশন ডিসটেন্স অ্যাকর্ডিং টু দ্য রুল অফ থাম। এটা হচ্ছে রুল অফ থাম। তো এটা হচ্ছে নরমাল সিচুয়েশনে। ইনকেস যদি কোনো কারণে এটা ইমার্জেন্সি হয়ে যায়, তখন আপনার এই 30 কে আবার 2 দিয়ে ভাগ দিতে হবে। তার মানে ইমার্জেন্সি সিচুয়েশনে সবসময় 2 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে কত হয় 15। ইমার্জেন্সি সিচুয়েশনের জন্য হচ্ছে 15 মিটার, আর নরমাল সিচুয়েশনের জন্য হচ্ছে 30 মিটার। তো আমাদের এই কোশ্চেনে ইমার্জেন্সি সিচুয়েশনের কথা বলে নাই, এখানে জাস্ট বলছে অ্যাজ এ রুল অফ থাম, মানে আই মিন নরমাল সিচুয়েশনে তাহলে হচ্ছে 30। 100 divided by 10 multiplied by 3। মনে রাখবেন রিঅ্যাকশন মানে 3। রিঅ্যাকশন সবসময় রিঅ্যাকশনের ফর্মুলা হচ্ছে 3 দিয়ে গুণ হয়। আর আরেকটা আছে ব্রেকিং ডিসটেন্স। ব্রেকিং ডিসটেন্স হচ্ছে 3 দিয়ে গুণ হয় না, সেটা হচ্ছে স্কয়ার হয়। সো নেক্সট কোশ্চেন, ইউ আর ট্রাভেলিং এট 100 কিলোমিটার পার আওয়ার, হ্যাভ এ রিঅ্যাকশন টাইম অফ 1 সেকেন্ড and ব্রেক নরমালি ব্রেক করলাম। হোয়াট ইজ দ্য স্টপিং ডিসটেন্স? এই যে স্টপিং ডিসটেন্স হচ্ছে আবার একটা হচ্ছে স্টপিং ডিসটেন্সের ফর্মুলা কি, এটা হচ্ছে এটা আমরা যেটা লিখছি, ইমার্জেন্সিটা বাদ দিয়ে দিই এখন আপাতত 30 মিটার। এটা আমরা লিখছিলাম কি রিঅ্যাকশন মানে আর, সো এটা হচ্ছে আর রিঅ্যাকশন। আর হচ্ছে নেক্সট হচ্ছে আরেকটা হচ্ছে ব্রেকিং ডিসটেন্স মানে বি, ব্রেকিং ডিসটেন্স, আচ্ছা বিডি ব্রেকিং ডিসটেন্স, আর রিঅ্যাকশন ডিসটেন্স হচ্ছে আরডি। ব্রেকিং ডিসটেন্স ইকুয়ালস টু 100 divided by 10 and then square, আচ্ছা স্কয়ার এখানে কিভাবে দিব আমরা, আচ্ছা ধরে নেন চাইছি স্কয়ার 1 মিনিট, স্কয়ার আমি পাবো এখানে। সো স্কয়ার নাও স্কয়ার খুঁজে পাচ্ছি না, আচ্ছা যাই হোক এটা হচ্ছে স্কয়ার আর কি, কিবোর্ড আমি স্কয়ার খুঁজে পাচ্ছি না। এনিওয়ে এখন আমরা আপাতত স্কয়ার পাইছি, ওকে ফাইন স্কয়ার। তাহলে এটা কত হবে, ইকুয়ালস টু 100 মিটার। তো এটা হচ্ছে রিঅ্যাকশন ডিসটেন্স, আরডি মানে রিঅ্যাকশন ডিসটেন্স, বিডি মানে ব্রেকিং ডিসটেন্স। তাহলে এখন হচ্ছে স্টপিং ডিসটেন্স, STOPPING স্টপিং ডিসটেন্স, DISTANC স্টপিং ডিসটেন্স ইকুয়াল টু হচ্ছে রিঅ্যাকশন ডিসটেন্স প্লাস ব্রেকিং ডিসটেন্স, ব্রেকিং ডিসটেন্স। তাহলে এখন আমাদের এখানে কি হবে, উপরে যদি এখানে 100 কিলোমিটার স্পিডে আমরা চালাই, তাহলে আমাদের রিঅ্যাকশন ডিসটেন্স আসে কত, 30 প্লাস আর ব্রেকিং ডিসটেন্স কত 100, তাহলে ইকুয়ালস টু কত 130 মিটার, এই 130 মিটার। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে 130 মিটার অ্যাজ এ রুল অফ থাম। এখানে হবে 130 মিটার। তার মানে এখানে আমাদের কোশ্চেন কি ছিল, ইউ আর ট্রাভেলিং এট 100 কিলোমিটার পার আওয়ার, হ্যাভ আ রিঅ্যাকশন টাইম অফ 1 সেকেন্ড। মানে আপনার 1 সেকেন্ডের মধ্যে আপনি জিনিসটা খেয়াল করছেন, মানে 1 সেকেন্ড হচ্ছে রিঅ্যাকশন টাইম, এন্ড ব্রেক নরমালি। এখানে যদি ইমার্জেন্সি হইতো তাহলে কিন্তু 2 দিয়ে ভাগ হয়ে যেত, হাফ হয়ে যেত, তখন হয়তো 100 ডিভাইডেড বাই 2 এন্ড 30 ডিভাইডেড বাই 2, মানে অর্ধেক হয়ে যাবে। আর যেহেতু এটা নরমালি, সেহেতু এখানে হবে নরমাল যেটা ক্যালকুলেশন করে বের হবে সেটাই। তাহলে হোয়াট ইজ দ্য স্টপিং ডিসটেন্স অ্যাকর্ডিং টু দ্য রুল অফ থাম? সো স্টপিং ডিসটেন্স হচ্ছে 130 মিটার, 130 মিটার। আই থিঙ্ক এবার আপনারা ক্লিয়ার হয়েছে, এটা 130 মিটার। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম পারমিটেড লেন্থ অফ আ কার
and trailer vehicle combination, মানে maximum permitted length of a car and trailer without a protruding load, একদম মানে protruding load বলতে বোঝাচ্ছে পিছনে লোড বের হয়ে থাকা। তো ওই মানে অনেক সময় দেখা যায় আপনি আপনার গাড়ির ভিতরে লোড মানে মালামাল ঢুকাইছেন, একটু আবার বাইরে বের হয়ে থাকে, তো সেটা বাদে এমনিতে শুধু আপনার গাড়ি এবং ট্রেলার দুইটা মিলে আপনার ম্যাক্সিমাম লেন্থ কতটুকু হইতে পারবে সেটা হচ্ছে 18 মিটার। একদম মুখস্থ করবেন আর কি, এটা 18 মিটার ম্যাক্সিমাম লেন্থ। তো ম্যাক্সিমাম লেন্থ হচ্ছে 18 মিটার, মানে একটা ভেহিকল ট্রেইলার এন্ড কার এন্ড ট্রেইলার ভেহিকল কম্বিনেশন। ছবি দেখাই দিই তাহলে এই জিনিসটা ক্লিয়ার হবে। এই যে ওখানে যে এটা এই যে কার এবং ট্রেলার, এইটার মনে করেন ডিসটেন্স এখানে হইতে পারবে হচ্ছে ম্যাক্সিমাম 18 মিটার, দুইটা মিলে 18 মিটার হইতে পারবে। সো দ্য নেক্সট হচ্ছে এখন একটা ভিডিও, এখানে 30 দেখাচ্ছে, এটা শহরের ভিতরে। এটা আমরা এখন ডান দিকে মোড় নিব, সো গ্রিন ডানে মোড় নিব। সো ডানে মোড় নেওয়ার পরে এখন আমাদের সামনে কোনো স্পিড লিমিট নেই, এই রাস্তা ডান পাশে আমাদের কোনো স্পিড লিমিট নেই। তো যে এখানে আবার ভিডিওটা দেখে এখানে মূলত বলবে আর কি যে আমরা এখন কত স্পিডে গাড়ি চালাতে পারবো। তো আবার দেখি এখানে আছে 30, যে ডান পাশে 30। এরপরে এখন আমি ডানে টার্ন করব, সোজা রাস্তায়ও 30 স্পিড লিমিট, কিন্তু এই যে ডান দিকে যখন টার্ন করবে এই রাস্তায় কোনো স্পিড লিমিট নেই, আমার স্পিড সাইন বোর্ড নাই। যেহেতু নাই সেহেতু আমি বাই ডিফল্ট 50 স্পিডে চালাইতে পারবো আর কি। এখানে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম স্পিড ইউ আর অ্যালাউড টু ড্রাইভ আফটার টার্নিং, এখানে আমার শহরের ভিতরে আমার ম্যাক্সিমাম স্পিড অ্যালাউড হচ্ছে গিয়া 50 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে ম্যাক্সিমাম শহরের ভিতরে। তো এটা যেহেতু একটা শহরের ভিতরে, এমনকি এখানে কোনো স্পিড লিমিট নেই, তার মানে এই রাস্তা আমি ম্যাক্সিমাম 50 কিলোমিটার পার আওয়ার গাড়ি চালাতে পারবো। নেক্সট, হোয়াট ইজ দ্য পারমিসিবল টপ স্পিড জেনারেলি ইন বিল্ট আপ এরিয়া, যে বিল্ট আপ এরিয়া বলতে যে সিটি। সো হোয়াট ইজ দ্য পারমিসিবল টপ স্পিড জেনারেলি ইন বিল্ট আপ এরিয়া, সেম জিনিস, সিটির মধ্যে ম্যাক্সিমাম স্পিড কত, 50 কিলোমিটার পার আওয়ার। তারপরে আপ টু হোয়াট ডিস্টেন্স ইজ ইট প্রহিবিটেড টু পার্ক বিফোর অর আফটার আ বাস অর ট্রাম স্টপ সাইন। সো মানে বোঝাচ্ছে যে আপ টু হোয়াট ডিস্টেন্স ইট ইজ প্রহিবিটেড টু পার্ক, আপনার এই যে বিফোর অর আফটার আ বাস অর ট্রাম স্টপ, বাস অথবা ট্রাম স্টপের মধ্যে, ওই যে বাস স্টপ যেমন হচ্ছে ওই যে এইচ থাকে, বড় করে এইচ থাকে, সেটা বাস স্টপ বা ট্রাম স্টপ। এটার মধ্যে এই স্টপ থেকে, এই বাস অথবা ট্রাম স্টপ থেকে সামনে এবং পিছনে কত মিটার পর্যন্ত পার্কিং একদম নিষিদ্ধ। স্টপ করা যাবে, স্টপ মানে হচ্ছে 3 মিনিট পর্যন্ত স্টপ করা যাবে, 3 মিনিটের বেশি হলে সেটা পার্কিং হয়ে যাবে। সো পার্কিং নিষিদ্ধ, এটা হচ্ছে গিয়া 15 মিটার আগে এবং পরে, 15 মিটার ইন ইচ কেস, মানে সামনেও 15 এবং পিছনেও 15। সো বাস অর ট্রাম স্টপ সাইন দেখাই দিই, এটা এই যে এইচ, সো এই যে বাস অথবা ট্রাম বা এখানে এইরকম সাইন যেখানে থাকে বা শুধু এইচ লেখা থাকে, এইটার সামনে এবং পিছনে, যে এখানে এটা এইরকম এই এইচ লেখা আছে, যে এটা সামনে এবং পিছনে টোটাল 15 মিটার আমার হচ্ছে পার্কিং নিষিদ্ধ, মানে ওই পাশেও 15 এই পাশেও 15 মিটার হচ্ছে নিষিদ্ধ, যে স্টপ ইন ইচ কেস। সো নেক্সট কোশ্চেন, you are traveling at 50 kilometer and brake normally, আমি নরমালি ব্রেক করলাম, এমনকি আমি 50 কিলোমিটার গতিতে গাড়ি চালাচ্ছি, এমনকি নরমালি ব্রেক করছি, নট ইমার্জেন্সি ব্রেক না, নরমাল ব্রেক। হোয়াট ইজ দ্য ব্রেকিং ডিস্টেন্স অ্যাকর্ডিং টু দ্য রুল অফ থাম, সেই ব্রেকিং ডিস্টেন্সটা আমাদের ফর্মুলা কি ছিল, ব্রেকিং ডিস্টেন্স, এই যে বিডি ব্রেকিং ডিস্টেন্স, ব্রেকিং ডিস্টেন্সের ফর্মুলা হচ্ছে যে স্পিড থাকে সেই স্পিড
এই যে 100 জায়গা এখন আমাদের হচ্ছে কত 50, সো 50 স্পিড ডিভাইডেড বাই 10 হোল স্কয়ার। ব্রেকিং মানেই মনে করবেন যে স্কয়ার, স্কয়ার মানে কি কোনো কিছু দিয়ে চাপ দিতে হবে, আমার স্কয়ার দিয়ে চাপ দিলাম ধরেন মনে রাখার জন্য, মনে রাখার খাতিরে যে ব্রেকিং মানেই আমার স্কয়ার, মানে চাপ দিতে হবে, একটা জোর প্রেসার করতে হবে, জোর দিতে হবে, সো স্কয়ার, সো এখানে স্কয়ার করতে হবে, সো 50 ডিভাইড বাই 10 5, তাহলে স্কয়ার করলে কত 25, 5 5 25, সো 25 মিটার। এটা হচ্ছে নরমাল ব্রেকের সময়, নরমাল ব্রেকের সময় আর কি, যেটা এখানে বলছে উই ব্রেক নরমালি, তাহলে হচ্ছে আমরা 5 স্কয়ার করে 25 মিটার, 25 মিটার। হোয়াট ইজ ব্রেকিং ডিসটেন্স? এই 25 মিটার হচ্ছে আমাদের ব্রেকিং ডিসটেন্স, মানে আপনি 50 কিলোমিটার পার আওয়ার গতিতে যদি গাড়ি চালান, আপনার গাড়িটা ব্রেক করলে এরপরে এই ব্রেক করলে এই ব্রেকটা কাজ হইতে আপনার 25 মিটার দূর চলে যাবেন ব্রেক করলে, যদি নরমালি ব্রেক করেন তাহলে ব্রেকিং ডিসটেন্স। কিন্তু স্টপিং ডিসটেন্স কিন্তু 25 না, স্টপিং ডিসটেন্সের সঙ্গে আবার আপনার রিঅ্যাকশন ডিসটেন্সটাও অ্যাড করতে হবে। আপনি যেটা যে খেয়াল করলেন, খেয়াল করার পরে ব্রেক দিবেন, এই ব্রেক দেওয়ার পরে তারপরে 25 মিটার যাবে, আর এই যে খেয়াল করলে যে করতে যে 1 সেকেন্ড সময় চলে গেল, সেইটার ইয়াও তো অ্যাড করতে হবে, তো সেইটা হচ্ছে তখন হবে স্টপিং ডিসটেন্স। এটা হচ্ছে রিঅ্যাকশন, রিঅ্যাকশন ডিসটেন্স, আর এটা হচ্ছে ব্রেকিং ডিসটেন্স, ব্রেকিং ডিসটেন্স আর স্টপিং ডিসটেন্সের দুইটা যোগফল। এখানে হচ্ছে শুধু ব্রেকিং ডিসটেন্স বলছে, তো 50 চালাইলে আমার ব্রেক করলে গাড়ি থামতে লাগবে 25 মিটার। What is the minimum distance a vehicle must leave clear in front of traffic lights if the traffic lights would be concealed by the vehicle? এখানে বলছে যে আপনার সাপোজ আপনার রাস্তার ডান পাশে একটা ট্রাফিক লাইট আছে, মানে আপনার হচ্ছে বড় একটা গাড়ি আছে, বড় গাড়ি নিয়ে আপনার গাড়ি একদম ওই ট্রাফিক লাইটের সামনে নিয়ে পার্কিং করে রাখলেন বা দাঁড় করে রাখলেন, স্টপ করে রাখলেন, ঠিক আছে। তখন আপনার এই গাড়ির জন্য, মানে আপনার এই উঁচা লম্বা গাড়ির জন্য ওই পিছন থেকে যারা গাড়ি চালায় আসতেছে তারা তো সিগন্যাল দেখতে পারবে না, তারা তো লাইট দেখতে পারবে না যে ওটা কি। এই কারণে আপনাকে কতটুকু দূরত্ব বজায় রাখতে হবে ওই ট্রাফিক লাইট থেকে। এই যে হোয়াট ইজ দ্য মিনিমাম ডিসটেন্স আ ভেহিকল মাস্ট লিভ ক্লিয়ার ইন ফ্রন্ট অফ ট্রাফিক লাইটস ইফ দ্য ট্রাফিক লাইটস উড বি কনসিলড, যদি আপনার ট্রাফিক লাইটটা কনসিলড হয়ে যায়, মানে লুকায়িত হয়ে যায় বাই দা ভেহিকল, সেই ক্ষেত্রে আপনাকে 10 মিটার দূরত্ব বজায় রাখতে হবে, মিনিমাম 10 মিটার দূরত্ব বজায় রাখতে হবে। নেক্সট, আপ টু হুইচ পারমিসিবল টোটাল মাস মে মোটর ভেহিকলস বি পার্কড অন স্পেশালি ডেজিগনেটেড ফুটপাথ। আপনার যে স্পেশালি ডেজিগনেটেড ফুটপাথ আছে, যেমন স্পেশালি ডেজিগনেটেড ফুটপাথ ইন জার্মানি, কোথায় ডেজিগনেটেড ফুটপাথ, এখানে তো দেখাচ্ছে না এটা। আচ্ছা, নেক্সট দেখবো আমরা। এই যে জার্মানিতে এরকম সাইন আছে যে রাস্তার মধ্যে এক পাশ নিচে থাকে, এক চাকা নিচে থাকে, এক চাকা উপরে থাকে, এই যে ফুটপাথের থেকে অর্ধেক করে যে পার্কিং করে এই জার্মানিতে, যে এই যে এই যে এই যে সাইনটা আছে না, এই যে পার্কিং স্পেশালি ডেজিগনেটেড পার্কিং, এই যে কোনাকুনি করে, এগুলো তো অ্যাভেলেবেল আছে জার্মানিতে। তো এটা আর কি হচ্ছে আপনার আপ টু হুইচ পারমিসিবল টোটাল মাস, আমি কত ওজনের গাড়ি ম্যাক্সিমাম আপনি এইভাবে করে পার করতে পারবেন, সেটা হচ্ছে 2.8 টন, 2.8 টন, 6.8 টন। সো নেক্সট কোশ্চেন হচ্ছে একটা ভিডিও, দেখি কি এটা, ওই যে ওই কোশ্চেনটাই, মানে এটা রিপিট হয়েছে আর কি। ওই যে রাস্তার ডান দিকে আমরা যাব, এরপরে বলবে আমরা কত স্পিডে গাড়ি চালাইতে পারবো, সেটা এই রাস্তায় তো 30, সামনেরটাতেও 30, যে এখানে বলবে আর কি আমরা এখন ম্যাক্সিমাম কত স্পিডে গাড়ি চালাতে পারবো, ওই কোশ্চেনটাই রিপিট। সো হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম স্পিড ইউ আর অ্যালাউড টু ড্রাইভ আফটার টার্নিং? এই রাস্তা আমি এখন টার্নিং করার পরে এই রাস্তা আমি 50 কিলোমিটার পার আওয়ার স্পিডে চালাতে পারবো ম্যাক্সিমাম।
নেক্সট হচ্ছে ইউ আর ড্রাইভিং এ কম্বিনেশন ভেহিকল, মানে ওই যে আপনার গাড়ির পিছনে আবার হচ্ছে একটা ট্রেইলার আছে বা কিছু একটা আছে, কারাভান বা ছোট, এগুলা কম্বিনেশন বলে আর কি। This consists of a motor vehicle with up to 3.5 ton maximum authorized mass and a trailer without 100 km/h approval. আচ্ছা, মানে আপনি একটা ট্রেইলার আপনার গাড়ির সাথে আপনি নেবেন পিছনে করে, এমনকি সেইটার আবার স্পিডের অ্যাপ্রুভাল থাকা লাগবে। নরমালি হচ্ছে আপনার ম্যাক্সিমাম 100 km/h ওটা চালানো যায় যদি আপনার 100 km/h অ্যাপ্রুভাল থাকে, আদারওয়াইজ আপনার 80 km/h স্পিডে ট্রেইলার নিয়ে চালাতে হবে। তো এখানে বলতেছে কি and a trailer without a 100 km/h অ্যাপ্রুভাল, তার মানে কি এই ট্রেইলারের 100 কিলোমিটার গতিতে চালানোর অ্যাপ্রুভাল নাই, যেহেতু নাই সেহেতু 80 কিলোমিটারে আপনাকে চালাতে হবে। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম স্পিড ইউ ক্যান ট্রাভেল অন দ্য মোটরওয়ে? মোটরওয়ে বলতে যে এই যে অটোবান আর কি। তো অটোবানে আপনি কত স্পিডে চালাইতে পারবেন এই ট্রেইলার নিয়ে, যে ম্যাক্সিমাম এখন 80, যদি 100 পারমিট থাকতো তাহলে 100তে আপনি চালাইতে পারতেন এই ট্রেইলার এটা সহকারে কম্বিনেশন আর কি। কিন্তু যেহেতু আপনার এখানে বলতেছে যে নাই 100 পারমিট, দ্যাট মিন্স আপনি 80 স্পিডেই চালাতে হবে, 80-র মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে। নেক্সট কোশ্চেন হচ্ছে ড্রাইভিং উইদিন আ বিল্ট আপ এরিয়া, ইউ ওয়ান্ট টু ওভারটেক আ সাইক্লিস্ট, হোয়াট ইজ দ্য মিনিমাম স্পেস টু দ্য সাইড দ্যাট ইউ মাস্ট মেইনটেইন? আপনি একটা বিল্ট আপ এরিয়া মানে সিটির মধ্যে আপনি গাড়ি চালাচ্ছেন, ইউ ওয়ান্ট টু ওভারটেক আ সাইক্লিস্ট, আপনি একটা সাইক্লিস্টকে ওভারটেক করতে যাবেন, তাহলে আপনার মিনিমাম স্পেস মানে কতটুকু দূরত্ব বজায় থাকতে হবে আপনার সাইকেল থেকে, এটা হচ্ছে কি উইদিন আ বিল্ট আপ এরিয়া, সো 1.5 মিটার। মনে আছে ওই যে লাস্ট আমরা আরেকটা কোশ্চেন করছিলাম যে ইলেকট্রিক স্কুটার, সেটাও 1.5 ছিল। সো ইলেকট্রিক স্কুটার আর সাইকেল দুটো সেম, আপনার 1.5 মিটার দূরত্ব বজায় রাখতে হবে। আর যদি সিটের বাহিরে হয়, আউটসাইড অফ বিল্ট আপ এরিয়া হয়, তাহলে 2 মিটার দূরত্ব বজায় রাখতে হবে। সো এখানে টোটাল 48টা কোশ্চেন আছে। আমার মনে হয় আমি 20 পর্যন্ত গিয়ে এই ভিডিও অফ করি, আবার সেকেন্ড পার্টের মধ্যে বাকিগুলা করি, কারণ একসঙ্গে 48টা এক্সপ্লেইন করতে গেলে বিশাল বড় হয়ে যাবে। আর দুইটা করি। সমস্যা হচ্ছে আর দুইটা করলে আমি বুঝবো কেমনে যে কোনগুলা করছি। আচ্ছা, সেটা একটা ওয়ে আছে, মার্ক করে রাখা যাবে, যেমন এটা মার্ক করে রাখি এগুলো করছি। You are driving on a very narrow road and can see 50 meter ahead. What must be your maximum stopping distance? You are driving on a very narrow road. খুব ন্যারো একটা রোডের মধ্যে ড্রাইভ করতেছে and can see 50 meter ahead. তো 50 মিটার সামনে ভিজিবিলিটি আর কি, দেখা যাচ্ছে মাত্র 50 মিটার। What must be your maximum stopping distance? Maximum stopping distance হবে আমার হাফ এই ন্যারো রোডের ক্ষেত্রে। যদি রাস্তা সংকীর্ণ হয়, এমনকি ভালো মতো আমি বেশি দেখতে পারতেছি না, এই 50 মিটার কিন্তু খুব বেশি দূরে না, সো আমি অল্প একটু দেখতে পারতেছি 50 মিটার হবে, তাহলে আমার গাড়ি থামানোর অ্যাবিলিটি থাকতে হবে 25 মিটারের মধ্যে। সো ওই অনুযায়ী আমাকে স্পিডে গাড়ি চালাতে হবে, আমি ওই স্পিডে গাড়ি চালাতে হবে যাতে আমি 25 মিটার আমার ভিজিবিলিটির অর্ধেকের মধ্যে যাতে আমি গাড়ি দাঁড় করাইতে পারি। সেই জন্য ওই সময় বেশি স্পিডে গাড়ি চালানো যাবে না। তাহলে এখানে 25 মিটার হবে। তারপর নেক্সট হচ্ছে ইউ ডাবল দ্য স্পিড অ্যাট হুইচ ইউ আর ট্রাভেলিং, আমি যে স্পিডে এখন গাড়ি চালাচ্ছি সেটা থেকে আমি ডাবল করে ফেললাম। হাউ ডাজ দিস এফেক্ট দ্য ব্রেকিং ডিস্টেন্স? এটা একটা ইন্টারেস্টিং জিনিস। আমি এখন ধরেন চালাচ্ছি 50-এ, আমি চালাচ্ছি 50-এ, সেখানে বলছি কি ব্রেকিং ডিস্টেন্স হচ্ছে ব্রেকিং ডিস্টেন্স, আমরা এটা ফর্মুলাটা কপি করে নিই। সো ব্রেকিং ডিস্টেন্স, সো প্রথমে ধরেন আমরা 50-এ চালাচ্ছি, তাহলে হবে কত 25। এখন আমরা যদি 100 করে ফেলি, 100, এখানে বলছে প্রথমে যেই স্পিডে আমি চালাচ্ছি তার থেকে আমি দ্বিগুণ করে ফেললাম, তো 50 থেকে আমি 100-তে চলে গেলাম। 100-তে চলে গেলে আমার এটা কত হবে 10, 10-এ স্কয়ার করলে কত 100। তাহলে হিসাব করে দেখেন তাহলে কয় গুণ বাড়লো, তাহলে 4 গুণ বাড়লো। ফিয়ার মাল 4 টাইমস বেড়ে গেল না? আমার স্পিড ডাবল করছি কিন্তু ব্রেকিং ডিস্টেন্স হয়ে গেছে ডাবল, 4 গুণ। আরেকটা আছে রিঅ্যাকশন, এই যে রিঅ্যাকশনটা নিয়েও এই টাইপেরই কোশ্চেন আছে, সেটা হবে
ডাবল হবে, সেটা হবে ডাবল। ব্রেকিং ডিস্টেন্স হয় 4 গুণ, আর রিঅ্যাকশন ডিস্টেন্স হবে ডাবল। যেমন এখানে যদি আমার ধরেন 50 হয়, তাহলে 50 হয়, আর যদি 100 হয়, তো 50 হলে আমার ইয়ে হবে কত, 5 3 5 15 মিটার, আর যদি 100 হয় তাহলে হয় 30, তার মানে কত হইলো, ডাবল, DOUBL, ডাবল, ডাবল হয়ে গেছে আমার। সো আমার স্পিড যদি আমি ডাবল করি তাহলে আমার রিঅ্যাকশন ডিসটেন্স হয়ে যায় ডাবল, আর ব্রেকিং ডিসটেন্স হয়ে যায় 4 ফোল্ড, মানে 4 টাইমস। তাহলে এখানে আমাদের কোশ্চেন হচ্ছে রিঅ্যাকশন ডিসটেন্স নিয়ে, সরি ব্রেকিং ডিসটেন্স নিয়ে। সো আমাদের ব্রেকিং ডিসটেন্স তাহলে কয় গুণ হবে, 4 গুণ। সো বাকি 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 কোশ্চেনগুলা আর একটা ভিডিওর মধ্যে করি, কারণ এটা তাহলে অনেক বড় হয়ে যাবে, অলরেডি 30 মিনিটের উপরে হয়ে গেছে। সো পার্ট 2 এর মধ্যে হচ্ছে বাকিগুলা অ্যাড করব মনে। সো তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। তো আমরা তাহলে পরবর্তী ভিডিওর মধ্যে আবার বাকি কোশ্চেনগুলা করব। এখানে এখন 20টা পর্যন্ত করছি, পরে 21 নাম্বার থেকে বাকি ভিডিওতে করব ইনশাআল্লাহ।